কুরবানি ঈদের আগেই বানিয়ে নাও মজাদার এই চাটনি। একবার বানালে পুরো বছর জুড়ে কিন্তু খাওয়া যাবে। সামনে কুরবানি ঈদ, দেখা যাবে প্রতিদিনই ঘরের মধ্যে মাংস তরকারি। তখন মাংস খেতে খেতে যখন জিহ্বায় ছড় পড়ে যাবে, তখন কিন্তু একটু যদি এই চাটনি হয় তাহলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে কুরবানি ঈদের, তাই ভাবলাম এখনই তৈরি করে ফেলি। কিছুদিন পর থেকে তো ঈদের প্রিপারেশন নিতে হবে, তাই না? তো এখানে আমি কিছু বোম্বাই মরিচ, মানে ফোটকা মরিচ বা নাগা মরিচ, যেই নামেই বলি না কেন, সেই মরিচটাই নিয়ে নিয়েছি। আচ্ছা, কার অঞ্চলে এটা কী নামে বলে বলবেন? আমাদের এলাকায় তো এটা ফোটকা মরিচ বলে, তবে আমার শ্বশুরবাড়ির সিলেট এলাকায় আবার এটাকে নাগা মরিচ বলে। তো আমি কিন্তু আসলে মানে সব রকম নামেই অভ্যস্ত, কারণ আমি অনেকের সাথেই চলি। তো যাই হোক, আপনাদের এলাকায় কী নামে বলে আমাকে একটু জানাবেন। এখানে বেশ অনেকগুলো নাগামরিচ নিয়েছি, সেই সঙ্গে নিয়েছি দুটো কাঁচা আম। যদিও এখন কাঁচা আম পাওয়াটা অনেকটা টাফ হয়ে গেছে, সব আম পাকতে শুরু করে দিয়েছে। তারপর বেছে বেছে আমি দুটো পাকা আম থেকে কাঁচা আম বের করে নিয়েছি। আর এই আমগুলো মানে মোটামুটি পেকে যাওয়ার পথে, বাট পাকেনি। তো এরকম আম দিয়ে হবে, আমগুলো টক হতে হবে। তো আমি এখান থেকে 2টা টক আম কেটে নিলাম কুচি কুচি করে। এদিক থেকে আমি মরিচগুলোর বোটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন উপরের পানিটা যতক্ষণ শুকিয়ে গিয়েছিল, আমি একটা খাড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। এখানে বড় সাইজের 5টা রসুন কোয়া কোয়া করে খুলে দিয়েছি। আমগুলোও দিয়ে দিলাম একসাথে, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আম এবং মরিচের যে পানিটা ছিল এক্সট্রা, এখনও কোনো পানি নেই। আমি মানে এগুলোকে খুব ভালো করে ঝরিয়ে রেখেছিলাম একটা চালনির মধ্যে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে আচারটা তৈরি করবেন, এতে করে টেস্টটা অনেক ভালো পাবেন। তবে হাতের কাছে না থাকলে এই আচারটা আপনি সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা, আর এখানে লাল এবং হলুদ সরিষা 2টা মিলিয়ে বেটে নিয়েছিলাম। তো আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিলাম, হাফ টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়াটাও দিলাম, এতে করে কালারটা সুন্দর আসবে। যদিও হলুদ মরিচ গুঁড়ার কোনো কাজ এখানে নেই। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আচারটাকে রান্না করতে হবে, আর একটু পরপর নাড়াচাড়া করতে হবে। আমি ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদমই মিডিয়ামে। দেখে হয়তো বুঝতে পারছেন খুবই লোভনীয় একটা জিনিস তৈরি হতে যাচ্ছে। এই আচারটা কিন্তু মানে কি বলবো, ডালের সাথে অথবা পোলাও মাংসের সাথে, সবজির সাথে, ভাজির সাথে একটুখানি নিলে মানে কি বলবো, খাবারটা জাস্ট জমে যাবে। আপনি অল্প একটু আচার নেবেন আর অল্প তরকারি নেবেন, দেখবেন পেট ভরে খেয়ে ফেলবেন। 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। যারা ওজন বাড়াতে চান তারা রেগুলার এই আচারটা খেতে পারেন, কারণ এটা দিয়ে ভাত খেলে অনেক ভাত খাওয়া হয়ে যায়। তো আমি অনেক সময় ভয়েও বাসায় তৈরি করি না, যেহেতু ভাত বেশি খাওয়া হয়ে যায়। আর আচার যতদিন বাসায় থাকবে ততদিন মনে হবে যে একটু নিতে হবে, কি যেন নাই, কি যেন নাই। তো সেই জন্য কিন্তু আমি আচার শেষ হয়ে গেলে আর বানাতে চাই না, অলসতা করে। তবে সামনে কুরবানি ঈদ আসতেছে, তখন দেখা যায় মাংস তরকারি খেতে খেতে মানে একটা একঘেয়েমি চলে আসে, তখন কিন্তু ভালো লাগে না। যে মাংসর সাথে যদি একটু আচার হয় তাহলে কিন্তু বেশ জমিয়ে খাওয়া যায়। তো আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। কথা বলতে বলতে আচার আমার তৈরি হয়ে গেল। এটা চুলার উপর আমি 20 মিনিটের মতো রান্না করেছি, রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে ভিনেগার দেওয়ার দরকার নেই, আর আপনি যদি বয়মও করে রেখে খেতে চান তাহলে এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিবেন। এতে করে দীর্ঘদিন আপনি আচারটা ভালো রাখতে পারবেন, টেবিলের উপর রেখেই খেতে পারবেন। এই আচার তৈরির সময় পুরো বাড়ি জুড়ে এত সুন্দর একটা স্মেল, মনে হচ্ছে যে কখন আচার নিব আর খাবো, এরকম একটা অবস্থা। তো সবাই তৈরি করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।